আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আছি আমি আহসান হাবিব। তো আজকে আমরা জেনারেল ম্যাথের আরেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে ধারা। সকলেই আসলে এই চ্যাপ্টারটা অনেকেই ভালো পারো, কারণ চ্যাপ্টারটা একটু অন্যান্য চ্যাপ্টারের তুলনায় একটু ইজি ধরা যায় আর কি। তো এই চ্যাপ্টারে 2025 সালে যতগুলো এমসিকিউ আসছে, প্রত্যেকটা এমসিকিউ আমরা ভেঙে ভেঙে দেখব। প্রত্যেকটা বোর্ডেই এই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ থাকবেই, তবে কিছু কিছু বোর্ডে একের অধিকও থাকতে পারে, মাস্ট একটা এমসিকিউ থাকবেই। তো যেহেতু এই চ্যাপ্টারটা সহজ, অবশ্যই সকলের এই চ্যাপ্টারটা থেকে এমসিকিউটা যেন মিস না যায়, এই কারণে সকলের এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো ক্লাসের শুরুতে একটা কথা বলে নি, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দিবে, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের টাইমলাইনে সবার আগে চলে যায় এবং তুমি ক্লাসটা করে উপকৃত হতে পারো। আচ্ছা, ফার্স্টই ঢাকা বোর্ডের একটা ম্যাথ। ঢাকা বোর্ডে সাধারণত যে ধরনের ম্যাথ আসে তার ভিতরে এটা একটা 2025 সালে ধারার চ্যাপ্টার থেকে ম্যাথটা এসেছে। তো ম্যাথটা হচ্ছে 4+a+b+32+ অর্থাৎ ধারাটি সাধারণ অনুপাত কত। আচ্ছা, তো সাধারণ অনুপাতটা কিভাবে বের করতে হয়? সাধারণ অনুপাত বের করতে হয় হচ্ছে সাধারণ অনুপাত বের করার নিয়মটা হচ্ছে এরকম। সাধারণ অনুপাত বের করতে হয় প্রথম পদ, আচ্ছা, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তো এটা হচ্ছে সাধারণ অনুপাত নির্ণয় করার শর্ত আর কি। তো যেহেতু সাধারণ অনুপাত বের করার শর্ত হচ্ছে এটা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4 আছে, এ আছে, বি আছে, তারপর হচ্ছে 32। সাধারণত আমরা ফার্স্টে 4 এবং শেষে 32 এটা দেখে আমরা কি করতে পারি? আসলে আমাদের কিন্তু ধারাটা পরিপূর্ণ দেওয়া নাই, আমরা এটা থেকে ধারাটা বের করতে পারি। ধারাটা কিভাবে বের করব? অনেকেই এখানে ট্যালেন্টেড আছে যারা আসলে এটা দেখেই বুঝতে পারবা যে ধারাটা কিরকম। যেহেতু 32 আছে, মাঝখানে দুইটা পদ আছে, আমরা কিন্তু এটা বলতে পারি যে গুণোত্তর ধারা কিভাবে। যেমন 4 পরে যদি আমরা দেই হচ্ছে 4 পরে 2 গুণ করে 4 দুগুণে 8, 8 সাথে যদি আবার 2 গুণ করি 8 দুগুণে 16, 16 সাথে 2 গুণ করে, অর্থাৎ 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতেছে। আচ্ছা, যদি আমরা এটাও না পারি তাহলে আসলে গুণোত্তর ধারা বের করার যে সূত্র, গুণোত্তর ধারা বের করার n তম পদের একটা সূত্র আছে। n তম পদ ফার্স্টে ঢাকা বোর্ড 2025 আমরা যে ম্যাটার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4+a+b+32+ ... ধারাটির সাধারণ অনুপাতগত। তো এই ধারাটির প্রথম পদে আমরা দেখতে পাচ্ছি 4 এবং নেক্সট দুইটা পদের পরে 4 নাম্বার পদে আমরা দেখতে পাচ্ছি 32। তো যেহেতু আমরা 32 দেখতে পাচ্ছি, 32 কিন্তু 4 এর একটা গুণিতক। যেমন কত 4 4 4 16, তারপর হচ্ছে 4 7 28, 4 8 32, অর্থাৎ 4 এর একটা গুণিতক। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা এটা আমরা কিভাবে বের করতে পারি? যেমন এখানে যদি 4 এর পরে যদি আমরা এখানে দিই 4 এর সাথে যদি 2 গুণ করি 4 দুগুণে 8 প্লাস 8 দুগুণে কত 16 প্লাস 16 সাথে যদি আবার 2 গুণ করি 16 দুগুণে 32। যেহেতু আমরা এমসিকিউ করতেছি, তো এই ধারাটা এই এমসিকিউর ক্ষেত্রে সাধারণত ধারার ভিতরে যদি পদ না দেওয়া থাকে, এই পদগুলো সাধারণত খুবই সহজ দেয়, যেগুলো আমরা মুখোমুখি বের করতে পারি। তো এটার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব না, কারণ সূত্র অ্যাপ্লাই করলে আমাদের দেরি হয়ে যাবে। তো আমরা ধারাটা বের করে ফেললাম। ধারাটা খুবই সহজ, প্রত্যেকটা পদের সাথে 2 দিয়ে গুণ হবে আর কি। এটা এরকম একটা রেশিও আমরা পেয়ে যাবো। সাধারণত এই ধরনের ধারাগুলাই, এই সহজ ধারাগুলাই দেয়। যেমন 4 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, অর্থাৎ 2 2 করে বাড়তেছে। আমাকে বলছে সাধারণ অনুপাত নির্ণয় করতে। তো সাধারণ অনুপাতের সূত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্রটা হচ্ছে এটা হচ্ছে কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আচ্ছা, তো দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এখানে দ্বিতীয় পদ হচ্ছে 8 আর প্রথম পদ হচ্ছে 4। তো আমরা যদি দ্বিতীয় পদ 8 এবং 4 দেই তাহলে কত আসে? হচ্ছে 2। তাহলে কত আসে? 4 দিয়ে 2 কে 4 দিয়ে 8 কে ভাগ করলে আসে হচ্ছে 2। তার মানে आंसर আসে হচ্ছে 2। आंसर হচ্ছে 2। নেক্সট রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন আসছে, অর্থাৎ ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আছে 2025 সালে, রাজশাহী বোর্ডেও একটা প্রশ্ন আসছে 2025 সালে। এখানে কি বলছে? কোন ধারার প্রথম পদ 8, সাধারণ অন্তর, কোন ধারার প্রথম পদ হচ্ছে 8, সাধারণ অন্তর হচ্ছে 2 হলে ধারাটি হবে 8 প্লাস 10 প্লাস তারপর হচ্ছে কত 12, অর্থাৎ 8 10 12। পরবর্তীতে 2 নম্বরে অপশনটা দিছে ধারাটির দশম পদ হচ্ছে 26 এবং 3 নম্বরে দিছে ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি 300। আচ্ছা, তো যেহেতু প্রথম পদ দিছে এবং ধারাটার সাধারণ অন্তর দিছে ডি, তার মানে এটা একটা সমান্তর ধারা। আমরা দেখতে পাচ্ছি অন্তর সাধারণ অন্তর যেটাকে বলে আর কি, অন্তর মানে হচ্ছে বিয়োগফল আর কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আমরা জানি আর কি অন্তর ডি দ্বারা প্রকাশ করে, ডি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। অন্তর ডি ইজ ইকুয়াল টু দিছে হচ্ছে 2 এবং সাধারণ প্রথম পদ এ ইজ ইকুয়াল টু দিছে হচ্ছে 8। আচ্ছা, তো আমাদের বলছে ধারাটা প্রথমে বলছে ধারাটা বের করতে। আমরা কি করব? ফার্স্টে ধারাটা বের করব। তো প্রথম পদ যেহেতু 8 দিছে, হ্যাঁ, ধারা বের করার নিয়ম কি? যে অন্তর মানে হচ্ছে একটা ধারার
অন্তর মানে হচ্ছে একটা ধারার ভিতরে কতটা পার্থক্য সমান্তর ধারাটা চলতেছে, অর্থাৎ এটা পার্থক্য কত, 2 2 করে বাড়তেছে। আমরা যদি 8 এর সাথে 2 যোগ করি, 8 এর সাথে 2 যোগ করলে আসতেছে কত, যেটা আসে পরবর্তীতে আমরা ওইটার সাথে আবার নেক্সট অন্য একটা অপশন যোগ করব। যেমন 8 এর সাথে 2 যোগ করলে আসে হচ্ছে 10, 10 এর সাথে 2 যোগ করলে আসে হচ্ছে 12, 12 এর সাথে 2 যোগ করলে আসে হচ্ছে 14। আচ্ছা, এরকম করে চলতে থাকবে। তার মানে ধারাটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রথম পদ তো 8 প্লাস 8 আর 2 হচ্ছে 10 প্লাস 10 আর 2 12 প্লাস তারপর হচ্ছে 12 আর 2 14। তার মানে প্রথম অ্যান্সারটা কি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 2 নম্বরে যেটা দিছে সেটা হচ্ছে ধারাটির দশম পদ 26। আচ্ছা, ধারাটির দশম পদ 26, দশম পদ মানে হচ্ছে 10তম পদ, 10তম পদ। আচ্ছা, আমরা সকলেই ধারার তম পদ নির্ণয়ের সূত্রটা জানি, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, এখানে nটা কি, n হচ্ছে পদ সংখ্যা, হ্যাঁ, n হচ্ছে কি পদ সংখ্যা, আর হচ্ছে এ হচ্ছে প্রথম পদ, আমরা তাকে আগে লিখছি হচ্ছে প্রথম পদ। প্রথম পদটা আমরা ধারা থেকে কত পাইছি, প্রথম পদটা এই যে পাইছি হচ্ছে 8, তাহলে বসাই দিলাম 8 প্লাস n হচ্ছে এই যে n হচ্ছে কি পদ সংখ্যা, তার মানে কি কততম পদ, 10তম পদ, তাহলে হচ্ছে 10 মাইনাস 1, আর এই d হচ্ছে অন্তর, অন্তর কত 2 ইন্টু 2, তাহলে কত আসতেছে, এখানে 8 থাকবে প্লাস 10 মাইনাস 1 মানে হচ্ছে 9, 9 এর সাথে যদি 2 গুণ করি, 9 দুগুণে কত আসতেছে 18 আসতেছে। তার মানে 18 আর 2, 18 আর 8 কত, 18 আর 2 হচ্ছে 20, 20 আর 6 হচ্ছে 26, অর্থাৎ অ্যান্সার আসতেছে 26। তার মানে কি 2 নাম্বারটাও ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বার কি বলছে, ধারাটির প্রথম 15টি পদের সমষ্টি হচ্ছে 300। আচ্ছা, আমরা জানি সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে Sn is equal to n divided by 2 second bracket 2a plus n minus 1 into d। এটা হচ্ছে কি সমপদ নির্ণয়ের সূত্র আর কি। ওকে, অর্থাৎ সমষ্টি নির্ণয়ের সূত্র। আমরা তো n আগেই পাইছি, n দ্বারা কি বোঝায়, পদ সংখ্যা বা পদ, হ্যাঁ পদ সংখ্যা। তো এখানে কত নাম্বার পদ, এখানে হচ্ছে 15 নাম্বার পদ। আচ্ছা, আমরা যদি এখানে বসাই 15 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর মান কত, এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কত 8 প্লাস n হচ্ছে কত 15 মাইনাস 1 ইনটু ডি এর মান কত, অন্তর, সাধারণ অন্তর, ডি দ্বারা বোঝায় কি অন্তর, অন্তর হচ্ছে 2 সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখানে আসতেছে হচ্ছে 15, এখানে আসতেছে 2, এখানে আসতেছে 8 দুগুণে 16। আচ্ছা, এখানে 16 আসতেছে প্লাস এখানে আসতেছে 15 মাইনাস 1 তার মানে 40। আচ্ছা, 14 দুগুণে হচ্ছে কত 28, 14 দুগুণে হচ্ছে 28, এটা আসতেছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 15 থাকতেছে এবং আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে অ্যান্সার আসতেছে হচ্ছে 330। এটা ক্যালকুলেট করলে তাড়াতাড়ি হবে আর কি, কারণ এমসিকিউতে আমরা সময় পাবো না। 330 আছে, তার মানে এটা হচ্ছে রং অ্যান্সার, এটা হবে না। তার মানে অ্যান্সার হচ্ছে কত 1 আর 2, অ্যান্সার হচ্ছে ক। ওকে, নেক্সট কুমিল্লা বোর্ডে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে 64 অর্থাৎ 64 প্লাস 32 প্লাস 16 প্লাস, আচ্ছা এটা কিন্তু একটা গুণোত্তর ধারা এবং সেটা কমতেছে। বুঝলাম কিভাবে, আমরা যদি ডান সাইড থেকে শুরু করি, দেখা যাচ্ছে 8 এর সাথে যদি 2 গুণ করি, 8 দুগুণে 16, 16 এর সাথে 2 গুণ করলে এই যে 8 এর সাথে 2 গুণ করলে 16 আসে, 16 এর সাথে 2 গুণ করলে 16 দুগুণে 32 আসে, 32 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 64 আসে। তার মানে এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, কিন্তু এটা কমতেছে। কি বলছে, ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে। আচ্ছা, অষ্টম পদ কিভাবে, যেহেতু গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার অষ্টম পদ নির্ণয় করব কিভাবে, গুণোত্তর ধারার সূত্রটা যেরকম অষ্টম পদ একসাথে লিখতাম, অষ্টম পদ নির্ণয় করতে হবে। গুণোত্তর ধারার পদ n-তম পদ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম, n-তম পদ গুণোত্তর ধারা লিখে দেবো। আচ্ছা, লিখে দিই গুণোত্তর n-তম পদ হচ্ছে a আর n-1। এখানে কোনটা কি, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, আর n হচ্ছে পদ সংখ্যা, হচ্ছে পদ সংখ্যা। ওকে, আমরা যদি প্রথম পদ কত, এখানে প্রথম পদ হচ্ছে 64 ইন্টু সাধারণ অনুপাত হচ্ছে কত, সাধারণ অনুপাত হচ্ছে আর। আমরা যদি এখানে আরটা একটু বের করে নেই, আরটা বের করে নেই, আর ইজ ইকুয়াল টু প্রথম পদ আর কি দ্বিতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ কত 32 এবং প্রথম পদ হচ্ছে 64, কাটাকাটি করলে থাকতেছে কত, হাফ থাকতেছে। তার মানে অ্যান্সার হবে এই যে হাফ, আর এর মান হচ্ছে হাফ। n-1, n কত 8, 8 মাইনাস 1 তার মানে কত 7 আসতেছে। 64 ইন্টু এখানে থাকতেছে 1, 1 এর পাওয়ার যেটা থাকে ওটার কোনো ভ্যালু নাই,
তারপর হচ্ছে 8 - 4 2 টু দি পাওয়ার কত আসতেছে 7 আসতেছে। তো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেট করি 64, যদি তোমাদের কাছে ক্যালকুলেটর থাকবে তাড়াতাড়ি করতে পারো। তো 2 পাওয়ার 7 এ আসে হচ্ছে 32, 2 পাওয়ার 7 এ আসে হচ্ছে 2 পাওয়ার 7 এ আসে হচ্ছে 128। এটাকে যদি ক্যালকুলেট করি आंसर আসে হচ্ছে, অর্থাৎ 64 দিয়ে 128 কে ডিভাইড করলে আবাসে। আচ্ছা आंसर হচ্ছে খ। বুঝতে পারলাম। একবার যদি আমরা রিমাইন্ড করি তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ 64, তারপর হচ্ছে 32, তারপর 16, তারপর হচ্ছে 8। ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে। আমরা জানি কি, আমরা জানি যেহেতু প্রত্যেকবারই দেখতেছি 2 2 করে ডিভাইড হচ্ছে, অর্থাৎ ধারাটা একটা গুণোত্তর ধারা। 2 2 মানে 2 2 দিয়ে ভাগ করলে যে आंसरটা আসছে সেটা হচ্ছে, যেমন 64 কে 2 দিয়ে ভাগ করলে 32 হয়, 32 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 16 আসে, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 আসে। আবার রাইট সেট থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখতে পাচ্ছি 2 দিয়ে গুণ করলে ধারাটা হচ্ছে আর কি। তো তার মানে এটা একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে ARn-1, ARn-1। ঠিক আছে। তো তারপর আমরা 8তম পদ নির্ণয় করতে বলছে, তো আমরা 8তম পদ লিখলাম। তারপর প্রথম এর মান এই হচ্ছে প্রথম পদ হচ্ছে 64। দেন আমরা কি করলাম, আর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটা আমরা আলাদা এখানে বের করে নিলাম। আর সাধারণ অনুপাতের সূত্র কি, সেটা হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 32, প্রথম পদ হচ্ছে 64। কাটাকাটি করলে आंसर আসে হচ্ছে হাফ। তো আমরা এখানে আর এর মান হাফ বসাই দিলাম। দেন উপর হচ্ছে n-1, n এর মান হচ্ছে, n হচ্ছে তম পদ সংখ্যা, n এর মান হচ্ছে 8, 8 - 1। দুটাকে যদি আমরা আসলে ক্যালকুলেট করি তাহলে দেখা যাচ্ছে যে 64 এইভাবে থাকতেছে এবং 1/1 এর উপর পাওয়ারের কোনো ভ্যালু নেই, তাই আমরা 2 টু দি পাওয়ার 7 দিয়ে দিলাম। আচ্ছা 8 - 7, তো 2 টু দি পাওয়ার 7 আছে হচ্ছে 128। তো 64 দিয়ে 128 কে যদি আমরা ভাগ করি তাহলে आंसर আসে হচ্ছে, তার মানে आंसर হচ্ছে এটা। ওকে, নেক্সট যশোর বোর্ডে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? আচ্ছা, তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে आंसरটা হচ্ছে কত, n স্কয়ার প্লাস n। যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি আর কি, মানে যদি বুঝি প্রথম স্বাভাবিক জোড় সংখ্যা সমষ্টি, যদি আমরা দেখি প্রথম স্বাভাবিক জোড় সংখ্যাগুলো কি 2, তারপর হচ্ছে 4 প্লাস 6, তারপর হচ্ছে 8 প্লাস ডট ডট ডট, অর্থাৎ জোড় সংখ্যাগুলো। তো এটা কিভাবে এই সূত্রটাকে মেইনটেইন করে, এর দ্বারা কি বোঝায়, এর দ্বারা বোঝা হচ্ছে পদ সংখ্যা। অর্থাৎ যেহেতু সমষ্টি নির্ণয় করতে, কিন্তু সমষ্টি বলছে, অর্থাৎ এই সম্পন্ন যে এখানে পদ আছে চারটা, এই চারটা পদের যোগফল আসলে কত আসে। তো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, প্রথম n হচ্ছে পদ সংখ্যা কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে হচ্ছে 4 স্কয়ার প্লাস 4, যেহেতু n স্কয়ার প্লাস n, তার মানে তাহলে কত আসতেছে 16 প্লাস 4, তার মানে আসতেছে কত 20। ওকে, তো আমরা এখন এইটাকে ক্যালকুলেট করে দেখব যে আসলে এটা ঠিক আছে কিনা, যে এই চারটা পদকে যোগ করলে আসলে এটা আসে কিনা। এটা যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আসে হচ্ছে 8। আচ্ছা, 8 এর সাথে 6 যোগ করলে কত আসে, 8 আর 2 হচ্ছে 10, 14, 14 সাথে 4 যোগ করলে আসে হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20, তাহলে आंसर কিন্তু 20 আসে। তার মানে কি, এই যে সূত্রটা এটা ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার প্লাস n। তো একই ভাবে এটাও আমরা মনে রাখবো, প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত, প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার। आंसर হচ্ছে n স্কয়ার, অর্থাৎ জোড় সংখ্যার ক্ষেত্রে n স্কয়ার প্লাস n, বিজোড় সংখ্যার ক্ষেত্রে শুধু n স্কয়ার। আচ্ছা, এটা প্রমাণ করলে আসলে এরকমই হয়, তো প্রমাণ আর দেখালাম না, আশা করি বুঝতে পারছি আমরা। বোর্ডে আরো একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আগে আমাদের একটু বুঝতে হবে, প্রশ্নটা খুবই মানে সহজ কিন্তু একটু ট্রিকি আর কি। সেটা কিভাবে বুঝবো, যেমন এখানে দিয়ে দিছে +2 - 2, +2 - 2। ধারাটি 100তম পদ কত, অর্থাৎ 100 নম্বর পদটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, তো 100 এটা কি জোড় সংখ্যা। আচ্ছা, ফার্স্টে আমরা যেটা দেখবো, আমরা জানি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তো সমান্তর ধারা কি, একটা ধারার ভিতর প্রত্যেকটা পদের ভিতরে পার্থক্যটা সমান থাকবে। যেমন সমান্তর ধারা যদি একটা উদাহরণ দেই, সমান্তর ধারার একটা উদাহরণ যেমন দেই, যদি আমি দেই 5 + 7 + 9 + 11, এই যে এটার ভিতরে পার্থক্য হচ্ছে 2, এটার ভিতরে পার্থক্য হচ্ছে 2, 10 11, এটার ভিতরে পার্থক্য হচ্ছে 2। গুণোত্তর ধারা কি, গুণোত্তর ধারা এটার ভিতরে পার্থক্য কি, এটা হচ্ছে যেমন 1 এর উপরে আমি কি দিলাম, আচ্ছা আমি 2 দিয়ে শুরু করি, 2 প্লাস 2 দুগুণে কত 4, 4 দুগুণে কত 8, 8 দুগুণে কত 16, এটা হচ্ছে প্লাস ডট ডট ডট, অর্থাৎ গুণোত্তর ধারা। প্রত্যেকবার কি হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে 2 দিয়ে, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে গুণোত্তর ধারা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 প্রত্যেকটা পদের মান সেম, শুধু সাইন ভিন্ন, তার মানে এটা সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা দুইটা পদ নেই, তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে দেখতে পাচ্ছি +2 - 2 কাটাকাটি হয়ে 0 হয়ে যাচ্ছে, +2 - 2 কাটাকাটি হয়ে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাদের বলছে 100তম পদ কত। আচ্ছা, এটা আমরা খুব সহজে বের করতে পারি কিভাবে, 100 কি জোড় সংখ্যা, 100 হচ্ছে জোড় সংখ্যা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে সংখ্যাটাকে, এটাকে যদি আমরা প্রথম পদটাকে যদি আমরা জোড় আকারে বিজোড় আকারে নেই, যে প্রথম জোড়াটার ভিতরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2,
2 মাইনাস 2, তারপর হচ্ছে 2 মাইনাস 2। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি যে জোরের জায়গায় আসলে -2 থাকতেছে। প্রথমে কি থাকে, আমরা যদি এখানে 1 2 স্বাভাবিক আকারে নেই, 1 2 3 4 এভাবে যদি নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে 2 তো জোর, এটাও জোর, 4 ও জোর, হ্যাঁ 4 ও জোর। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে জোরের স্থানে কি আছে, -2 আছে, এবং এই যে 4 একটা জোর সংখ্যা, এর আগে আছে -2 এই স্থানে। আচ্ছা, তো বিজোড়ের স্থানে আছে +2, তার মানে 100 যেহেতু জোড় সংখ্যা, তাহলে এটার আনসার হবে হচ্ছে -2। আচ্ছা, আমি যদি এটাকে আরেকবার রিমাইন্ড করি, যেহেতু এটা কোনো একটা ধারাই না, অর্থাৎ সমান্তর ধারার ভিতরে পড়ে না, গুণোত্তর ধারার ভিতরে পড়ে না, তো আমরা এটাকে কি করব, আমরা এটাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা রিপ্লেস করব। যেমন আমরা যদি এরকম দিই 1 + 2 + 3 + 4, এরকম করতে করতে আমরা দেখতে পাচ্ছি যে ধারাটির 100তম পদ নির্ণয় করতে বলছে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি কি যখনই জোর চলে আসতেছে তখনই ধারাটায় আমরা দেখতে পাচ্ছি -2, এই যে 4 যখনই জোর চলে আসতেছে আমরা দেখতেছি -2, এবং যখনই বিজোড় চলে আসতেছে তখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে +2, যখনই বিজোড় চলে আসতেছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে +2। তার মানে কি 100 হচ্ছে জোড় সংখ্যা, তো যেহেতু 100 জোড় সংখ্যা, তো ধারাটাও কি হবে, অর্থাৎ ধারাটা -2 হবে। যদি আমাদের বলতো 99তম পদ কত, তাহলে আমরা অবশ্যই +2 দিতাম, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিজোড় যে সংখ্যাটা, অর্থাৎ বিজোড় সংখ্যা আসলেই সেখানে কি হচ্ছে, +2 হচ্ছে। তো আমরা কম্পেয়ার করে আসলে বের করে ফেললাম। আশা করি বুঝতে পারছি। নেক্সট, যশোর বোর্ডে 3টা প্রশ্ন আসছিল। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে মাল্টি অপশন দেওয়া আছে, অর্থাৎ 3টা অপশন দেওয়া আছে। তো এটা কিভাবে আমরা করব আসলে, এখানে দেওয়া আছে a + b + c + d + e। আচ্ছা, ডট ডট ডট। তো ফার্স্টে দেওয়া আছে b = c + e/2, c = b + d/2, d = c + e/2। আচ্ছা, এটা দ্বারা আমাদের কি বোঝায় আসলে, আমরা সাধারণত a b d এটা আমরা চাইলে স্বাভাবিক সংখ্যাও নিতে পারি, জোড় সংখ্যাও নিতে পারি, বিজোড় সংখ্যাও নিতে পারি, যার যেটা ইচ্ছা আমরা সেটা নিতে পারি। তো দেখা যায় কি, আমরা যদি এখানে বিজোড় সংখ্যা নেই, তাহলে ক্যালকুলেশনটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, অথবা মানে মিলবে না সহজে আর কি। এখন আমরা এখানে জোড় সংখ্যা নেব। তো জোড় সংখ্যা নেওয়ার আরো একটা উদ্দেশ্য আছে, আমরা কিভাবে বুঝতে পারি, যেহেতু আমাদের এখানে 2 দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করছে, তো উপরে যে সি এবং ডি, আমরা যদি প্রত্যেকটা জোড় সংখ্যা নেই, তাহলে সুবিধা হবে কি, আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের কি হবে, সহজ হবে। তার ডিভাইডটা আমাদের কি হবে, মাল্টিপ্লাই না সরি ডিভাইড করতে হবে। 2 দিয়ে ডিভাইড করলে আমাদের ডিভাইডটা অর্থাৎ ভ্যালুটা মিলে যাবে, না হলে তো আমাদের একটা বিজোড় সংখ্যা চলে আসবে। আসলে বিজোড় সংখ্যা তো মানে সংখ্যার ভিতরে ডিভাইড হবে না, তো এই ক্ষেত্রে আমরা জোড় সংখ্যা নেব। তার মানে 2 দিয়ে যেহেতু ডিভাইড করতেছে, জোড় সংখ্যা নিলে আমাদের এটা ডিভাইড করতে কি হবে, সুবিধা হবে। আমরা যদি এগুলোকে আমরা জোড় সংখ্যা দিয়ে রিপ্লেস করি, যেমন 2 + 4 তারপর হচ্ছে 6 + 8 + 10। আচ্ছা, তো রিপ্লেস করলাম। তো এখন যদি আমরা 1 নাম্বারটাকে চেক করি আর কি, বি এর স্থানে আছে হচ্ছে 4। আচ্ছা, 1 নাম্বারটাকে আমরা প্রথমে রাইট সাইড থেকে ট্রাই করি। যেমন উপরে দেওয়া আছে c + e। আচ্ছা, এখানে c আছে কত, c এর মান, c কি আমরা ধরছি হচ্ছে 6 প্লাস আর কি দেওয়া আছে ই কে আমরা ধরছি কত, 10 ডিভাইড বাই 2। এটাকে যদি আমরা করি আসলে, তাহলে আসতেছে 16 + 2, অ্যান্সার আসতেছে কত, অ্যান্সার আসতেছে হচ্ছে 8। কিন্তু বি এর মান আসতেছে, তার মানে কি ইজ ইকুয়াল টু, কিসের মান বের করলাম আমরা, বি বের করলাম। কিন্তু এখানে আমরা দেখতেছি যে বি ইজ ইকুয়াল টু যেটা বের হয়েছে, বি ইজ ইকুয়াল টু কি বের হয়েছে, বি ইজ ইকুয়াল টু 4 আসছে। অর্থাৎ আমরা যেটা ক্যালকুলেট করে বের করলাম, বের করার পরে আমরা দেখতেছি বি এর মান আসছে হচ্ছে 8। কিন্তু আমরা যখন ধরছি আর কি, ধরার সুবাদে বি এর মান চলে আসছে কত, 4, তার মানে এটা হবে না। তো এখান থেকে আমরা সহজে অ্যান্সারটা দাগিয়ে দিতে পারি। যেহেতু একটা আমরা ভুল পেয়েছি, তো পরের দুটো অবশ্যই অ্যান্সার হবে, কারণ এর ভিতরে আর কোনো যেহেতু বহুমুখী প্রশ্ন আর কি, তো আর দুটো অবশ্যই সঠিক হবে। তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে গ। এখন যদি আমরা এই দুটাকেও বের করার চেষ্টা করি, যে দেখবো আসলে মিলে গেছে। যেমন এখানে দিছে কি বি প্লাস ডি ডিভাইড বাই 2। আচ্ছা, বি এর মান কত ধরছি আমরা, বি ধরছি 4 প্লাস ডি এর মান ধরছি কত, 8 নিচে হচ্ছে 2, উপরে আসতেছে 4 আর 2 কত, 4 আর 8 যোগ করলে আসে হচ্ছে 12 ডিভাইড বাই 2, অ্যান্সার আসতেছে কত, 6। এইটা আমরা ক্যালকুলেট করছি, এইট ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে সি। তার মানে সি এর মান বের হয়েছে আমাদের কত, সি এর মান আমরা বের করতে পারছি হচ্ছে 6। এখানেও কিন্তু সি এর মান আমাদের কি চলে আসছে, এখানেও কিন্তু সি এর মান আমাদের সি আসছে। তার মানে কি এটা ঠিক আছে, এটা দ্বারা আমরা বুঝলাম এটা ঠিক আছে, এটা হচ্ছে রং। দেন আমরা যদি 3 নাম্বারটা ট্রাই করি, 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারে দেওয়া আছে কত, সি প্লাস ই, অর্থাৎ প্রথম টাইম মতোই। আচ্ছা, সি প্লাস ই হচ্ছে সি প্লাস 10, অর্থাৎ সি এর মান হচ্ছে 6, ই এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 2, অ্যান্সার আসে কত, অ্যান্সার আসে হচ্ছে 8। তো 8 কে আমরা কি, এটা ডিভাইড করার পর এটা ইজ ইকুয়াল টু ধরছে হচ্ছে ডি। আচ্ছা,
আমাদের মান আসছে কত, ডি এর মান আমরা বের করতে পারছি হচ্ছে 8, এখানেও কত, এই যে ডি এর মান 8, তার মানে কি 3 নাম্বারটাও ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি। ফার্স্টে আমরা কি করলাম, এবিসিডি দিয়ে একটা ধারা দেওয়া আছে, তো ধারাটাকে আমরা মানে সংখ্যা দ্বারা রূপান্তর করলাম আর কি, আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ধরে নিলাম। আমরা চাইলে এখানে স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা সবই নিতে পারতাম, কিন্তু আমরা বিজোড় সংখ্যাটা বেছে নিয়েছি কিসের কারণে, যেহেতু এখানে 2 দিয়ে আমরা ডিভাইড করতেছি, তো 2 দিয়ে ডিভাইড করলে জোড় সংখ্যা হলে আমাদের ডিভাইড করতে সুবিধা হবে, অঙ্কের সুবিধার জন্য আমরা প্রত্যেকটা সংখ্যাকে জোড় নিয়েছি। তো কেউ চাইলে তোমরা নিয়েও করতে পারো, স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা নিয়েও করতে পারো, তাহলে হবে কি ক্যালকুলেশনটা আর একটু জটিল হবে আর কি, জাস্ট এটুই। আচ্ছা নেক্সট চিটাগাং বোর্ডে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে -3a + 3a, -3a + 3a, -3a। আচ্ছা, ধারাটির প্রথম 2n পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, 2n পদের সমষ্টি যেহেতু নির্ণয় করতে বলছে, তো আমরা কি করব, 2n তম পদের সমষ্টি আমরা নির্ণয় করব। এখানে 2n দ্বারা আসলে কি বোঝায়, n যে কোনো একটা ভ্যালু ধরলাম আর কি, সাইডে দেওয়া আছে 2, তার মানে হচ্ছে 2 * n। এটা দ্বারা আমরা কি বুঝতে পারি, এটা দ্বারা আমরা বুঝতে পারি যে n যে সংখ্যাই হোক না কেন, যেহেতু 2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করতেছি অর্থাৎ গুণ করতেছি, তো এটা একটা জোড় সংখ্যাই আসবে। যেমন 2 কে যদি আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করি 2 আসে, জোড় আসতেছে। 2 কে যদি আমরা 3 একটা বিজোড় সংখ্যা, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6, জোড় আসতেছে, 6 একটা জোড় সংখ্যা। 2 কে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 5 দুগুণে 10, এটাও একটা জোড় সংখ্যা। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে আমরা যা কি গুণ করি না কেন, সেটা কি আসতেছে, জোড় সংখ্যা আসতেছে। আচ্ছা, তো বুঝলাম এটা। এখন কি বলছে, 2n পদের সমষ্টি নির্ণয় করো, তার মানে হচ্ছে একটা জোড় সংখ্যার সমষ্টি আমাদের নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আগের মতনই আগে একটা এরকম ম্যাথ করছি আর কি, যেমন এখানে 3a দেওয়া আছে, -3a + 3a, -3a + 3a, একটা হচ্ছে -3a, ঠিক আছে। তো আমাদের বলছে 2n তম পদের সমষ্টি নির্ণয় করতে। আচ্ছা, আমরা সমষ্টি নির্ণয় করব। তো যেহেতু সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু এটা কোনো একটা ধারাই না, অর্থাৎ সমান্তর ধারার ঐক্যও পড়ে না, গুণোত্তর ধারা কাতারেও পড়ে না, কারণ প্রত্যেকটা পদের মানই সমান, শুধু সাইনের পরিবর্তন। তো আমরা যদি এটাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা রিপ্লেস করি আর কি, যেমন এখানে 1 ধরলাম, এখানে ধরলাম 2 + 3 ধরলাম, +4 ধরলাম, +5 ধরলাম। তো আমরা দেখতেছি যখনই বিজোড় সংখ্যা আসতেছে, আমরা দেখতেছি বিজোড় সংখ্যা আসতেছে, পদটা হয়ে যাচ্ছে মাইনাস। এই যে বিজোড় সংখ্যা আসতেছে, পদ হয়ে যাচ্ছে মাইনাস, বিজোড় সংখ্যা আসতেছে, পদ হয়ে যাচ্ছে মাইনাস। আচ্ছা, ঠিক আছে। আর জোড় সংখ্যা আসতেছে, পদ হয়ে যাচ্ছে প্লাস, জোড় সংখ্যা আসতেছে, পদ হয়ে যাচ্ছে প্লাস। ওকে, তো আমরা যদি এখন আলাদা আলাদা জোড়ায় জোড়ায় দুইটা নিয়ে আমরা ভেঙে ভেঙে বের করি, তাহলে দেখবো যে যদি জোড় সংখ্যা আমরা নেই 3a + 3a, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কি আসে, অ্যান্সার আছে 0। অ্যান্সার কি আসে, 0 আসে। আচ্ছা, তো আমরা কি করলাম, একটা জোড় নিলাম, একটা বিজোড় নিলাম, একটা জোড় নিলাম, একটা বিজোড় নিলাম, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা জোড় একটা বিজোড়, একটা জোড় একটা বিজোড়, এটার যদি আমরা নির্ণয় করতে থাকি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা জোড় একটা বিজোড়, এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে অ্যান্সার আসতেছে হচ্ছে 0 আসতেছে। যেমন এই দুইটা জোড় বিজোড় মিলে আসতেছে, অ্যান্সার আসতেছে 0। আবার যদি এই দুইটা নেই, এই দুইটা মিলে আসতেছে, অ্যান্সার আসতেছে কত, 0, কিন্তু থাকতেছে কত, -3a আমাদের কি করতেছে, আমাদের থাকতেছে। আচ্ছা, তো আমাদের প্রশ্ন যেটা বলছে 2n পদের সমষ্টি, যেহেতু 2n এটা আমরা আগেই বের করে ফেলছি যে কোনো একটা সংখ্যার সাথে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে সেটা জোড় হয়ে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে জোড় সংখ্যা, অর্থাৎ দুইটা যদি আমরা নিয়ে যোগ করি, মানে ক্যালকুলেট করি, তাহলে অ্যান্সার আসতেছে কত, 0 আসতেছে। অর্থাৎ জোড় সংখ্যার সমষ্টি কত আসতেছে, 0 আসতেছে। তার মানে জোড়তম পদের সমষ্টি কি, এই একটা জোড়া, এই একটা জোড়া, পদের সমষ্টি কি, 0 আসতেছে। যদি বিজোড় পদ বলতো, তাহলে এই যে একটা বিজোড় পদ থেকে যাচ্ছে, দুইটা মাল্টিপ্লাই করার পরে কি, আচ্ছা এই যে আমরা দুইটা বের করছি, আসলে এরপরে তো আর কোনো পদ নাই, আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, +3 দেখতে পাচ্ছি। যখনই আমরা জোড় পদ সহ নিচ্ছি, জোড় পদ সহ যখন সমষ্টি নির্ণয় করতে যাচ্ছি, তাহলে অ্যান্সার দেখতেছি কি, 0 হয়ে যাচ্ছে। যখনই আমরা বিজোড় পদটা মানে বিজোড় পদ নিতে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সার 0 হচ্ছে না, অর্থাৎ জোড় জোড় দুইটা মিলে 0 হয়ে যাচ্ছে, কিন্তু একটা বিজোড় থেকে যাচ্ছে। তাই আমাদের বলছে কি 2n পদের সমষ্টি, অর্থাৎ জোড় পদের সমষ্টি নির্ণয় করতে হচ্ছে। জোড় পদের সমষ্টি হচ্ছে অ্যান্সার কত আসে, 0 আসে। আশা করি আমরা বুঝতে পারছি। আমরা কি করলাম, ফার্স্টে দেখলাম যে 2n দেওয়া আছে, 2n পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। 2 যেহেতু গুণাকার আছে, আমরা এটা থেকে বুঝলাম যে আমাদের জোড়তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো আমরা যখন জোড়তম পদের সমষ্টি আমরা জোড়ায় জোড়ায় নেওয়া শুরু করলাম আর কি, দেখতে পাচ্ছি যে দুইটা পদ মিলে 0 হয়ে যাচ্ছে, দুইটা পদ মিলে 0 হয়ে যাচ্ছে। এবং যদি আমরা জোড় সংখ্যক আকারে সমষ্টি নির্ণয় করি, যেমন এখানে কত, 1 2 3 4টা, 4টা পদের যদি সমষ্টি নির্ণয় করি, তাহলে দেখছি ভ্যালু 0 চলে আসছে। অর্থাৎ পঞ্চম পদেই যখন আমরা যাচ্ছি, অর্থাৎ 4টা পদের ভ্যালু 0 হয়ে যাচ্ছে। দেন যখন আমরা পঞ্চম পদে মুভ করতেছি, তখন দেখতে পাচ্ছি যে পঞ্চম পদের একটা ভ্যালু থেকে যাচ্ছে, অর্থাৎ -3a
থেকে যাচ্ছে। এই যে -3 এটা কি করতেছে, থেকে যাচ্ছে। এই প্রথম 4টা পদের ভ্যালু কিন্তু কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আর পঞ্চম পদ -3 কি থেকে যাচ্ছে। তার মানে হচ্ছে জোড় সংখ্যার সমষ্টি যখনই আমরা নির্ণয় করতে যাব তখনই অ্যান্সারটা শূন্য হয়ে যাবে। যখন বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করতে যাব তখনই আমরা দেখতে পাচ্ছি যে 4টা পদ প্রথম জোড় যে কয়টা সংখ্যা থাকবে সেগুলো শূন্য হয়ে যাবে, বাকি যে একটা থাকবে অর্থাৎ বিজোড় যেটা থাকবে সেটা কি হয়ে যাবে, এটা থেকে যাবে। তো এই কারণেই আসলে আমরা এখানে শূন্য ধরছে, কারণ আমাদের বলছে জোড় সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে, 2n দ্বারা জোড় বোঝাচ্ছে আর কি। সেই কারণে আমাদের অ্যান্সারটা চলে আসছে হচ্ছে 0। যদি বিজোড় বলতো তাহলে অবশ্যই এই যে দুইটা ক্যালকুলেট করার পর অ্যান্সার শূন্য আসতেছে, কিন্তু তারপরও -3 রয়ে যাচ্ছে, কারণ বিজোড় পদ বলছে, অর্থাৎ বিজোড় পদ আরো একটা পদ রয়ে গেছে আর কি। তো এই কারণে শূন্য হতো না, এখানে -3 হতো। আশা করি বুঝতে পারছি। দেন আমরা নেক্সট ম্যাথে যাব, সেটা হচ্ছে চিটাগাং বোর্ডে আরেকটা প্রশ্ন আসছে, এটাও একটা বহুমুখী প্রশ্ন। আচ্ছা সেটা কি, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার সমষ্টি। আচ্ছা এটা কিন্তু আমরা ফার্স্টে ম্যাথটাই আমরা এটা কি করছি, ফার্স্টে একটা ম্যাথ ছিল, ওই ম্যাথটাকে না যশোর বোর্ডে একটা ম্যাথ আসছিল, ওই ম্যাথে আমরা এটা মুখস্থ করে আসছি যে এটা আমাদের মুখস্থ করতে হবে। এটা কিন্তু চিটাগাং বোর্ডে দিয়ে দিছে আর কি। দেন যেটা মুখস্থ করতে হবে এটা প্রত্যেকটাই সূত্র, আশা করি সকলের এটা মুখস্থ করতে হবে। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এটা ঠিক আছে, সেটা হচ্ছে n × n + 1 2n + 1, এটা আসলে মুখস্থ করতে হবে সকলকেই, কিছু করার নাই। 3 নম্বরে যেটা আছে ঘনের সমষ্টির সূত্র, এটা আসলে ঠিক নেই। ঘনের সমষ্টির সূত্র এটা না, ঘনের সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1 / 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, এটা হচ্ছে ঘনের সমষ্টি। তার মানে এটা, তার মানে आंसर হচ্ছে 1 আর 2, आंसर হচ্ছে কত, খ। आंसर হচ্ছে 1 আর 2, খ। ওকে নেক্সট ম্যাথ। আচ্ছা এটা একটু করা হয়নি আর কি, এটা হচ্ছে বরিশাল বোর্ডের ম্যাথ, বরিশাল। আচ্ছা তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4 + 4 - 4 + 4 এরকম দেওয়া আছে আর কি। তো সাধারণত প্রত্যেকটা পদই সমান এবং একটাকে গুণ করলে আরেকটা পদ আছে না, এবং প্রত্যেকটা পদের ভিতরে কোনো পার্থক্য নেই। তার মানে এটা গুণোত্তর ধারাও না, সমান্তর ধারাও না। তার মানে প্রথমটা হচ্ছে কি ক্রস, তার মানে থাকতেছে 1 2 আর 3, তার মানে এই দুইটা যেকোনো ভাবে এই দুইটাই সঠিক, এটা আমরা ধরে নিতে পারি। তো এটা যদি আমরা একটু দেখতে চাই, ধারাটার পঞ্চম পদ হচ্ছে দেওয়া আছে -4। আচ্ছা আমরা যদি এটাকে একটু রিপ্লেস করি আর কি, যেমন প্রথম পদকে আমরা 1 ধরলাম, দ্বিতীয় পদকে 2 ধরলাম, তৃতীয় পদকে 3 ধরলাম। আচ্ছা আমরা যখনই দেখতে পাচ্ছি যে প্রথম পদ যখন জোড়, এটাকে দেখতে পাচ্ছি জোড় হলেই আমাদের বিজোড় হলেই আমাদের এখানে মাইনাস চলে আসতেছে। 3 এখানে বিজোড়, 3 বিজোড়, তো এখানে কি চলে আসছে, -4 চলে আসছে। জোড় যখন হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে কি 5 একটা পঞ্চম পদ, মানে 5 কি বিজোড়, তার মানে -4, তার মানে এটা ঠিক আছে। ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি হচ্ছে -4, প্রথম 5টি পদের সমষ্টি -4। কিভাবে বুঝলাম, আগের ম্যাথটা যেভাবে করছি আর কি। যদি আমরা প্রথম 5টা পদ নেই, প্রথম 5টা পদের সমষ্টি মানে -4 হবে। কিভাবে হবে, যেমন পদটা হচ্ছে এরকম -4 + 4 -4 + 4 -4 ... আমরা 5টা পদ নিয়ে নিছি অলরেডি। তো কিভাবে হয়, যেহেতু প্রথম 5টা পদ বলছে আর কি, আমরা এবার -4 কিভাবে, আমরা যদি জোড়ায় নেই আর কি, প্রথম 2টা পদ নিলাম, এই যে প্রথম 2টা পদ নিলাম, প্লাস মাইনাস মিলে কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, মিলে শূন্য হয়ে যাচ্ছে, একটা পদ থেকে যাচ্ছে, -4 থেকে যাচ্ছে, তার মানে হচ্ছে সমষ্টি হচ্ছে -4। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ এটাকে ক্যালকুলেট করি তাহলে দেখতে পাচ্ছি যে জোড় পদগুলো যখন নিতে যাচ্ছি তখন সেটা প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা বিজোড় পদ নিতে যাচ্ছি তখন একটা পদ আমাদের থেকে যাচ্ছে, সেটা হচ্ছে মাইনাস আকারে থেকে যাচ্ছে। আচ্ছা তার মানে आंसर হচ্ছে 2 আর 3। তো এখানে অপশনগুলো দেওয়া হয় না আর কি, মিস্টেক করছে আর কি। আচ্ছা সরি এর জন্য। নেক্সট ম্যাথ, বরিশাল বোর্ডে আরেকটা ম্যাথ আসছিল, সেটা হচ্ছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ 2, সাধারণ অনুপাত r = দেওয়া আছে কত, হাফ। তাহলে তৃতীয় পদ কত, তার মানে হচ্ছে a = দেওয়া আছে 2, সাধারণ অনুপাত r = দেওয়া আছে হাফ। তাহলে তৃতীয় পদ নির্ণয় করো, তাহলে হচ্ছে তৃতীয় পদ নির্ণয়ের সূত্র কি, পদ আমরা জানি পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a r n - 1, এর মান দেওয়া আছে 2, সাধারণ অনুপাত দেওয়া আছে হাফ, এবং n হচ্ছে 3, পদ সংখ্যা 3 - 1, তার মানে 2 × 1/2 এর পাওয়ার যদি আমি স্কয়ার দেই তাহলে আসে কত, 2 × 1/4, आंसर আসছে হচ্ছে হাফ। তার মানে आंसर হচ্ছে কত, গ। আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পারছি, এখানে সময় নষ্ট করব না। দেন পরের ম্যাথে সিলেট বোর্ড, এই যে আগের ধারাটার মতোই দিয়েছে আর কি, +2 - 2 +2 - 2, ধারাটি 2n + 2 তম পদের মান হচ্ছে -2, 2n + 1 সংখ্যক পদের মান হচ্ছে 1, পদ সংখ্যা অসীম। আচ্ছা আমরা কিভাবে করব, যেহেতু আমরা যদি এখানে n একটা ধরে নেই, n এর মান, n দ্বারা কি বোঝায়, পদ সংখ্যা বোঝাচ্ছে আর কি, সাধারণ পদ সংখ্যা। আমরা যদি n কে 1 2 3 যেটাই ধরি আর কি, যেমন 2 এর সাথে যদি আমরা আগেই বলছি যে n একটা সাধারণ একটা রাশি আর কি, তো এটার সাথে যদি 2 গুণ আকারে থাকে, যা দ্বারাই গুণ করি না কেন সেটা কি হয়ে যাবে, অর্থাৎ জোড় হয়ে যাবে।
তো তার সাথে আবার যোগ করতে হবে 2, তার মানে এটাও জোড় সংখ্যা অবশ্যই হবে। যদি আমরা 2 এর সাথে 1 ধরি, অর্থাৎ n এর মান যদি 1 ধরি, 2 × 1 + 2 কত আসতেছে? 4 আসতেছে। আবার যদি 2 এর সাথে 2 ধরি, 2 দুগুণে 4 + 2 6 আসতেছে। কিন্তু 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 2n + 1, অর্থাৎ 2 এর সাথে যদি 1 ধরি +1 আসতেছে, তার মানে 3 হয়ে যাচ্ছে। 2 এর সাথে যদি 3 ধরি +1, তার মানে 3 × 6 = 7, অর্থাৎ বিজোড় হয়ে যাচ্ছে। তো এখানে আসতেছে কি? জোড় আসতেছে। এখানে আসতেছে হচ্ছে জোড় আসতেছে, এখানে আসতেছে কি? বিজোড় আসতেছে। তার মানে কি বলছে? প্রথম, তার মানে এই যে আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে, এই শর্তটা আমরা যেভাবে ভাঙাই না কেন, কি মান বের হবে? জোড় মান বের হবে। এটা কি বের হবে? জোড় মান বের হবে। আচ্ছা, তাহলে জোড়তম পদের মান আমরা দেখতে পাচ্ছি কি? আমরা যদি এখানে রিপ্লেস করি 1 2 3 4, যখনই বিজোড় হচ্ছে তখন প্লাস হচ্ছে, যখনই জোড় হচ্ছে তখনই কি? -2 চলে আসছে। এই যে 4 জোড় হচ্ছে, এখানে -2 চলে আসছে। তার মানে কি? জোড়তম পদের মান -2। এটা তার মানে কি আছে? ঠিক আছে, জোড়তম পদের মান হচ্ছে -2, তার মানে এটা কি? ঠিক আছে। আচ্ছা, তার মানে 2n + 1 এটা দ্বারা বোঝাচ্ছে বিজোড় সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, এখানে বিজোড় সংখ্যক পদের সমষ্টি কি দেখাচ্ছে? 1 দেখাচ্ছে। এটা বোঝার আরো একটা সহজ উপায় আছে। বিজোড় সংখ্যক পদের সমষ্টি কি? এখানে প্লাস মাইনাস করলে কি হবে? যাবে, কাটাকাটি হয়ে যাবে। বিজোড় সংখ্যক করতে হলে কি? একটা সংখ্যা থেকে যাবে। যেমন আমরা যদি এখানে 3টা নেই, 2 - 2 + 2 ... প্রথম দুইটা, এই যে 1 আর 2 জোড় কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। আরেকটা কি? +2 থেকে যাচ্ছে। জোড় সংখ্যক পদের সমষ্টি কি হচ্ছে? 2 থাকতেছে, কিন্তু তারা দিছে কি? 1, কারণ পদে কোনো জায়গায় 1 নাই, তার মানে এটা হবে না, অর্থাৎ এটা ক্রস। ওকে, এটা হবে হচ্ছে পদ সংখ্যা অসীম, যেহেতু ডট ডট দিছে, তার মানে কি? অসংখ্য পদ রয়েছে, তার মানে এটাও ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 1 আর 3। আশা করি বুঝতে পারছি। দেন পরের ম্যাথ, দিনাজপুর বোর্ডে 3 + 5 + 7 ধারাটির 21টি পদের সমষ্টি নির্ণয় করা, অর্থাৎ 21টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি 3 5 7, তার মানে প্রত্যেকটা রেশিও হচ্ছে 2 করে, তার মানে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারার প্রথম পদ a = দেওয়া আছে 3, সাধারণ অনুপাত d = কি দেব? সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 5 মাইনাস প্রথম পদ হচ্ছে 3, তার মানে কত? 2। ওকে, তারপর কি বলছে? 21টি পদের সমষ্টি নির্ণয় করতে। তার মানে আমরা জানি n তম পদ এর সমষ্টি, n তম পদের সমষ্টি আমরা কি জানি? n তম পদের সমষ্টি sn = n / 2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * সেকেন্ড ব্র্যাকেট। সুতরাং কততম? S21 21তম পদের সমষ্টি হচ্ছে 21 / 2 সেকেন্ড ব্র্যাকেট 2 * প্রথম পদ হচ্ছে 3, আর হচ্ছে প্লাস পদ সংখ্যা কত? 21টা। 21 - 1 / সাধারণ অন্তর হচ্ছে 2। এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 21, থাকতে হচ্ছে 2। এটা ক্যালকুলেটর করলে খুব তাড়াতাড়ি করতে পারবো, যেহেতু ভেঙে ভেঙে করতেছি আমার একটু টাইম লাগতেছে। 3 দুগুণে 6 আসতেছে, প্লাস এখানে 21 থেকে 1 চলে গেলে 20, 20 দুগুণে থাকতেছে হচ্ছে 40, তার মানে এখানে আসতেছে হচ্ছে 21 / 2 * 46। এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আসতেছে হচ্ছে 483। ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে 483। ওকে, তার মানে आंसर হচ্ছে এটা। একটু বুঝতে পারছি, এটা সহজ ছিল। জাস্ট ক্যালকুলেশনটা সূত্র বসায় দেবা, ক্যালকুলেটর ক্যালকুলেশন করে ফেলবা, শেষ। আচ্ছা, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে একটা প্রশ্ন আসছে আর কি। প্রশ্নটা দেখে অনেকটা বিটগুটে মনে হলো, প্রশ্নটা কিন্তু আসলে সহজ আছে। কিভাবে? তো বলছে আসলে প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমাদের কি করছে? দেওয়া আছে। আচ্ছা, তো যেহেতু স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে? এটা কোনটা সঠিক, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কোনটা ঠিক আছে সেটা আমাদের বের করতে হবে আর কি। তো যেহেতু এটা একটা উদ্দীপকের ম্যাথ, তো আমাদের দেখতে হবে, যেহেতু আমরা এটা একটু বিটগুটে মনে হচ্ছে, তার মানে n এর মানটা আমরা জানতেছি না, তো আমরা কি করব? এটা সেকেন্ড ম্যাথে চলে যাব। অর্থাৎ উদ্দীপকের ম্যাথে 2টা ম্যাথ থাকে সাধারণত, তো যেহেতু সেকেন্ড ম্যাথে চলে আসছি, তো এখানে কিন্তু n এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা যেহেতু এটা ঘনের সমষ্টি বলছে, তো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা জানি, সেটা হচ্ছে এরকম। সূত্রটা হচ্ছে n * n - 1, মাইনাস হবে না, n + 1 / 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। ওকে, তো এটা = দেওয়া আছে হচ্ছে 441। তো আমরা এখান থেকে কি করব? n এর ভ্যালুটা বের করে ফেলবো। খুবই সহজ। আগে দুই পাশ থেকে যদি আমরা স্কয়ার উঠাতে চাই, আমাদের কি করতে হবে? বর্গমূল করতে হবে। আমরা যদি বর্গমূল করি তাহলে দেখতে পাচ্ছি n * n + 1, এর নিচে 2 থাকতেছে, এই পাশে থাকতেছে হচ্ছে √441। এটাকে রুট করলে হয় হচ্ছে 21। ক্যালকুলেটরে চাপ দিলে তোমরা বের করতে পারবা, 21 আসে আর কি। n * n + 1, এই 2 কে আমরা ওই সাইডে গুণ করে দিব। 2 যদি এই পাশে ভাগ আছে, ওই পাশে গুণ করলে আসে হচ্ছে কত? 42। ওকে, কিন্তু 42 আসতেছে, তো এখানে আমাদের একটু মিডল টার্ম ব্রেক করতে হবে। কিভাবে? n দিয়ে আমরা কি করব? গুণ করে দিব। n² + n, এই সাইডে +42 আছে, এই সাইডে চলে আসলে হবে মাইনাস
42 ইজ ইকুয়াল টু 0। তো আমরা যদি এটাকে মিডল টার্ম ব্রেক করি, 42 কে কয় ভাগে ভাঙতে পারি আমরা? একভাবে ভাঙতে পারি, 42 একে 42, অন্যভাবে ভাঙতে পারি 6 7 42। তো 6 7 42 ভাঙলে ভালো হয় আর কি, যদি 6 ইনটু 7, 6 7 42 ভাঙলে 7 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 1, তার মানে হচ্ছে মিলে গেছে। মাঝখানে কি একটাই আছে 1, তার মানে হচ্ছে n স্কয়ার প্লাস, বড়টা আগে লিখবো 7n মাইনাস 6n। তো আমরা দেখতে পাচ্ছি যে প্লাস মাইনাস করলে কি প্লাস n থেকে যাচ্ছে, যেমন 7টা n থেকে 6টা n যদি বিয়োগ করি তাহলে n থেকে যাচ্ছে এবং বড় সংখ্যার সাইন প্লাস প্লাস, ঠিক আছে। তার মানে আমাদের রেশিও বের করা ঠিক আছে, 22 ইজ ইকুয়াল টু 0। তো আমি যদি এখন এখান থেকে কমন নেই, n কমন নিলে এখানে থাকতেছে n প্লাস 7 মাইনাস 6 কমন নিলে থাকতেছে n প্লাস, মাইনাস যেহেতু কমন নিয়েছি তার মানে ভিতরে মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। দুইটা থেকে একটা কমন নিলে থাকতেছে n প্লাস 7 n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। যদি হয় অথবা করি n প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, সুতরাং n is equal to minus 7, n minus 6 is equal to 0, সুতরাং n is equal to 6। আমাদের অ্যান্সার দেওয়া আছে কোনটা? অ্যান্সারে কিন্তু মাইনাস কোনো জায়গায় নেই, তার মানে এটা হবে না। অ্যান্সার দেওয়া আছে প্লাস 6, তার মানে অ্যান্সার হচ্ছে প্লাস 6, খ হচ্ছে অ্যান্সার। দেন আমরা কি করব, আগের ম্যাথটায় চলে যাব। এখান থেকে আমরা n এর মান পাইছি কত? 6। আচ্ছা, n এর মান যেহেতু 6 পেয়েছি, তো আমরা এখন কি করব, আমাদের কাজ হচ্ছে একটা একটা করে পরীক্ষা করা। তো আমরা যখন ফার্স্টে একটা একটা করে পরীক্ষা করব, আমরা লেফট সাইড নেব। ফার্স্টে 1 নম্বরে লেফট সাইড যদি নেই, 1 নম্বরেরটা, সেটা হচ্ছে দেওয়া আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, n এর মান পাইছি আমরা হচ্ছে 6, এটাকে স্কয়ার করতে হবে। আচ্ছা, তো যদি আমরা এটা দেখি আর কি, অর্থাৎ 6টা পদের সমষ্টি আসলে 6 পাইছি। তো মাঝখানে কিন্তু আরো পদ আমাদের আছে, আরো পদ আছে কি, যদি আমরা লিখে বলি 1 2 3, তারপর হচ্ছে 4 প্লাস, তারপর হচ্ছে 5, আমরা একটু এখানে মুছে দেই আর কি, যেহেতু স্বাভাবিক সংখ্যা আকারে লিখতেছে, প্লাস 5 প্লাস 6 ইজ ইকুয়াল টু হোল স্কয়ার। তো আমরা যদি এটাকে আসলে যোগ করি, যোগ করব কিভাবে, যেমন একটু সহজে জোর জোর করে করব আর কি, যেমন 6 আর 4 হচ্ছে 10, 10 আর 5 হচ্ছে 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 2 কত হচ্ছে 19, 20, 20 আর 1 হচ্ছে 21, তার মানে 21 এর উপর হচ্ছে স্কয়ার। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করবে, খুব তাড়াতাড়ি করতে পারবে। 21 কে স্কয়ার করলে আসতেছে কত? 441। তার মানে কি প্রথমটাই ঠিক আছে। দেন যদি আমরা এগুলো করি, আসলে ট্রাই করলে আসলে মিলবে না, এগুলা জাস্ট ট্রাই করব না। তো যেহেতু আমরা প্রথমে পেয়ে গেছি, তো ফার্স্টে আর ট্রাই করেন, তো যদি করা লাগতো আর কি, তো আমরা কি করতাম, এরকম প্রত্যেকটা এরকম ট্রাই করতাম আর কি। যেহেতু স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, আমরা এগুলো লিখে ফেলবো, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস, এখানে দেওয়া আছে কত 6, 6 এর উপর আবার স্কয়ার দেওয়া আছে 6 6 36। তাহলে কখনোই এটা সম্ভব না, যতই 36 করি হোল ব্র্যাকেট দিলে সেটা 400 আসতেছে, কিন্তু 36 এর সাথে 5 4 এগুলো যোগ করলে কোনো সময় আসলে 441 আসা সম্ভব না। প্রত্যেকটা আবার তারপর পরবর্তীতে গ নম্বর দেখতে পাচ্ছি কি বর্গ করতেছে, তার মানে তাহলে 441 প্রত্যেকটা বর্গ করলে 441 এর বেশি চলে আসবে আর কি। দেন প্রত্যেকটা আবার স্বাভাবিক সংখ্যা দিচ্ছে, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা যোগ করলে 441 আসা পসিবল না, এটা আইডিয়া আসলে আমাদের থাকতে হবে। আচ্ছা, তো এক এক করে আমাদের প্রত্যেকটা ম্যাথ শেষ হয়ে গেল। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমরা ম্যাথগুলো করে উপকৃত হবা। নেক্সট আমাদের অন্য চ্যাপ্টার ভিডিওগুলো আপলোড হবে, তো দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সকলকে।